لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। মুসলমান ধর্মে হজ পালন করা ফরজ কাজ। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়, হজ পালন করা তার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর বিশ্বের অসংখ্য মানুষ মিলিত হয় পবিত্র কাবা শরীফে হজ পালনের উদ্দেশ্যে। বহুকাল আগে মানুষ সুদূর থেকে নৌপথে এবং অনেকে পায়ে হেঁটেও সৌদি আরব যেতেন। আজকের ভিডিওতে শেয়ার করব বাংলাদেশের মানুষ কবে থেকে হজ পালন শুরু করেন এবং কেমন ছিল তাদের প্রাচীন হজ যাত্রা। দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন থেকে প্রায় 450 বছর আগে শরতের একদিনে মুঘল শাহজাদি গুলবদন বেগম হজ পালনের জন্য পবিত্র শহর মক্কা ও মদিনার দিকে যাত্রা শুরু করেছিলেন। রাজ পরিবারের একদল নারী হজ যাত্রীর নেতৃত্ব দিচ্ছিলেন গুলবদন বেগম। তিনি ছিলেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রথম নারী যিনি হজে গিয়েছিলেন। গুলবদন বেগম ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা। তিনি যখন হজে যাচ্ছিলেন তখন তার বয়স ছিল 54 বছর। ভারতীয় উপমহাদেশ থেকে হজে যাবার ইতিহাস আরও পুরনো। বর্তমানে বাংলাদেশের যে ভূখণ্ড, সেখান থেকেও হজে যাবার ইতিহাস সুলতানি আমল থেকে, যার গোড়াপত্তন হয়েছিল 1204 সালে। মূলত ওই সময় থেকেই বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। ইতিহাসবিদদের ভাষ্যমতে সুলতানি আমল থেকে পালতোলা জাহাজে চট্টগ্রাম বন্দর থেকে হজযাত্রী পরিবহনের ইতিহাস রয়েছে। হজযাত্রা শুরুতে বেশ কঠিন এবং সময় সাপেক্ষ বিষয় ছিল। ব্রিটিশ শাসনামলে হজ পালন করতে গিয়েছিলেন তৎকালীন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, লেখক ও দানবীর খান বাহাদুর আহসানুল্লাহ। হজে যাবার স্মৃতি তিনি বইতে লিপিবদ্ধ করেন। তিনি কবে হজে গিয়েছিলেন সেটির দিন তারিখ স্পষ্টভাবে উল্লেখ করেননি। তবে তার লেখা থেকে ধারণা পাওয়া যায় যে হজে যাবার সময়কাল 1920 সালের পর হতে পারে। খান বাহাদুর আহসানুল্লাহ লিখেছেন, হজে যাবার জন্য তিনি প্রথমে কলকাতা যান, তারপর কলকাতা থেকে এলাহাবাদ পৌঁছান। এলাহাবাদ থেকে ট্রেনে করে মুম্বাই, তৎকালীন বোম্বাই যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে হজের জাহাজে উঠবেন, কিন্তু বোম্বেতে তখন প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়েছিল। সেজন্য মুম্বাই না গিয়ে তারা করাচি বন্দরে যান। করাচি গিয়ে তাদের জাহাজের জন্য 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়। সমুদ্র পথে যাত্রা একদিকে যেমন সময় সাপেক্ষ ব্যাপার ছিল, অন্যদিকে সেটি বেশ ভয়ঙ্কর ছিল। সমুদ্রপথে আসা যাওয়া এবং হজ সম্পন্ন করতে তার 3 মাস সময় লেগেছিল। জাহাজে করে যাবার সময় তারা চাল, ডাল, লবণ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাথে নিয়ে উঠেছিলেন, কারণ জাহাজে তারা নিজেরাই রান্না করতেন। মিস্টার আহসানুল্লাহ তার বই লিখেছেন, সমুদ্রে বিরাট তরঙ্গ উত্থিত হইল। উত্তাল তরঙ্গের মধ্যে জাহাজ ভীষণ টলিতে লাগিল। আমাদের কামরার ভেতর যে সকল কাচের পাত্র ছিল সব চুরমার হইল। অন্ধকারময় গভীর রাত্রি, কারো সহিত কারো সাক্ষাৎ ছিল না। দাঁড়াইয়া থাকা অসম্ভব ছিল। আমি হাঁটু গাড়িয়া জাহাজের শিকল ধরিয়া মৃত্যুর প্রতীক্ষা করিতেছিলাম। ডেকের যাত্রীগণ কেহবা বিছানার ওপর বমি করিতেছে, কেহবা ভয়ে মলমূত্র ত্যাগ করিতেছে। সে এক আজীব ও গরীব দৃশ্য। প্রতি মুহূর্তে মনে হইতেছিল জাহাজ সমুদ্র মধ্যে নিমগ্ন হইবে। 1947 সালে উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত পাকিস্তান সৃষ্টির পর সরকারিভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে সাগর পথে হজযাত্রী পরিবহন শুরু হয়। অল্প কিছু সচ্ছল হাজি ঢাকা থেকে করাচিতে বিমানে করে যেত। তারপর সেখান থেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন তারা। তখন করাচি থেকে জেদ্দায় বিমানে করে হজ যাত্রীদের নেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হতো। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, করাচি হতে জেদ্দা পৌঁছিতে ওরিয়েন্টের দ্রুত ও আরামদায়ক বিমানে মাত্র 9 ঘন্টা লাগে। ভাড়া 1150 টাকা। ইসলাম ও ভ্রমণ বিষয়ক লেখক আহমাদুল ইসলাম চৌধুরী লিখেছেন, 1970 সাল পর্যন্ত এই সুন্দর ব্যবস্থাটি চট্টগ্রাম বন্দরে বজায় ছিল। তখন ডেক তথা তৃতীয় শ্রেণীতে ভাড়া পড়ত 1919 টাকা। এর মধ্যে 1000 টাকা সৌদি আরবে থাকা খাওয়া খরচ এবং 919 টাকা জাহাজে খাওয়া ও ভাড়া এবং অন্যান্য সরকারি খরচ। জাহাজে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করলে সব মিলিয়ে খরচ হতো 4500 টাকা। এছাড়া প্রথম শ্রেণীতে সর্বমোট খরচ হতো 7000 টাকার কিছুটা বেশি। এভাবেই বহু বছর আগে থেকেই মানুষ
প্রাণের ঝুঁকি নিয়ে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতেন, কখনো বা পায়ে হেঁটে, আবার কখনো সমুদ্র পথে। বর্তমান সময়ে হজ যাত্রা যতটাই সহজ এবং আরামদায়ক, পূর্বে এটা ততটাই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ ছিল। বন্ধুরা, এবছর কি আপনার পরিবারের কেউ হজ পালনে গিয়েছে? গিয়ে থাকলে তাদের জন্য অনেক শুভকামনা রইল। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।